প্রখ্যাত লেখক ও বিশ্লেষক শফিক রেহমানের বিধ্বস্ত দেশ বিপন্ন মানুষ বইয়ের এই পর্বে জীবিত বাংলাদেশিদের মধ্যে খালেদা জিয়াকে নিয়ে কাভার স্টোরি করেছিল টাইমস এপ্রিল 2006-এ। বাংলাদেশের অধিকাংশ সচেতন মানুষ রায় দেবেন 2011 ছিল ইন্ডিয়ান আধিপত্য মজবুত করার বছর। আওয়ামী লীগের নেতারা বলেছেন দেশ বিক্রি হয়নি, দেশ বিক্রি করা যায় না। ট্রানজিট নিয়ে মিথ্যাচার। ইন্ডিয়ান আধিপত্য মজবুত করার বছর। আমেরিকার প্রভাবশালী ম্যাগাজিন টাইম 1927 থেকে প্রতি বছরে শেষে কোনো ব্যক্তি পুরুষ নারী অথবা একাধিক পুরুষ নারী এবং কোনো আইডিয়া বা চিন্তাধারাকে ম্যান অব দ্য ইয়ার রূপে নির্বাচিত করে আসছে। পরবর্তী সময়ে টাইম ম্যান শব্দটির বদলে পারসন অব দ্য ইয়ার নির্বাচিত করে আসছে। টাইম সম্পাদক মণ্ডলীর মতে যে ব্যক্তি অথবা যে চিন্তাধারা বিদায়ী বছরের ঘটনাগুলোকে সবচাইতে ভালো বা মন্দভাবে প্রভাবিত করেছেন তাকেই তারা ম্যান অফ দি ইয়ার অথবা পারসন অব দি ইয়ার নির্বাচিত করেন। টাইম বলেছেন এই নির্বাচনের মূল ভিত্তি হলো বিদায়ী বছরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঘটনাবলী। টাইম ম্যাগাজিনে পারসন অব দ্য ইয়ারকে নির্বাচিত তা নিয়ে নভেম্বর থেকে বিশ্বজুড়ে চলতে থাকে প্রচুর জল্পনা কল্পনা। 1927 থেকে তাদের নির্বাচিত ম্যান অব দ্য পারসন অব দ্য ইয়ারের লিস্ট পড়লে অনেকে ইন্টারেস্টিং ফ্যাক্টস জানা যায়। আমেরিকান পাইলট চার্লস লিডবার্গ 1927-তে এই সম্মানটির প্রথম প্রাপক ছিলেন। এখন পর্যন্ত তিনি এই সম্মানের সর্বকনিষ্ঠ প্রাপক। ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হবার সময় তার বয়স ছিল 25। ইংল্যান্ডের রাজা অষ্টম এডওয়ার্ড যে তালাকপ্রাপ্ত নারী মিসেস ওয়ারফিল্ড সিমসনকে বিয়ে করার জন্য সিংহাসন ছেড়ে দেন, তিনি ছিলেন 1936-এ এই সম্মানের প্রথম নারী প্রাপক। 1928-এ নাৎসি জার্মানি নেতা অ্যাডলফ হিটলার এই সম্মান পেয়েছিলেন। তখন টাইমস এজন্য সমালোচিত হয়। সমালোচকরা প্রশ্ন করেছিলেন কেন হিটলারকে সম্মানিত করা হলো। টাইমের উত্তর ছিল বর্ণবাদী ও যুদ্ধবাজ হলেও হিটলার সেই বছর বিশ্ব ঘটনাবলীর ওপরে সবচাইতে বেশি প্রভাব ফেলেছিলেন, তাই তাকে নির্বাচিত করা হয়েছে। 1928-তে কম্পিউটার ছিলেন সম্মানের প্রাপক। সেই প্রথম কোনো বস্তু এই সম্মানের প্রাপক হয়। অনেকেই 2 বার এই সম্মানের প্রাপক হলেও আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট একমাত্র ব্যক্তি যিনি এই সম্মানটি 3 বার পেয়েছেন, 1932, 34 এবং 1941। কয়েকটি বছরে একাধিক ব্যক্তি এই সম্মানের প্রাপক হন, যেমন আমেরিকার ফাইটিং ম্যান 1950, দ্য হাঙ্গেরিয়ান ফ্রিডম ফাইটার 1965, ইউএস সায়েন্টিস্ট 1960, 25 অ্যান্ড আন্ডার 1966, দ্য মিডল আমেরিকানের 1968 এবং আমেরিকান উইমেন 1975। 2011 পারসন অব দ্য ইয়ার মনোনীত হয়েছেন দি প্রোটেস্টার। আরব বিশ্বে স্বৈরশাসকদের থেকে শুরু করে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে গ্রিক অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে এবং নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিটে ব্যাংকার্সদের থেকে শুরু করে মস্কোতে প্রধানমন্ত্রী পুতিন ও তার সাজানো নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনকারী সহ সারা বিশ্ব জুড়ে 2011-তে যারা প্রতিবাদ জানিয়েছিলেন এই সম্মান তাদের দিয়েছে টাইমস। প্রসঙ্গত বলা যেতে পারে এই পর্যন্ত এই সম্মান কোনো বাংলাদেশি পায়নি। তবে জীবিত বাংলাদেশিদের মধ্যে খালেদা জিয়াকে নিয়ে কাভার স্টোরি করেছিল টাইমস এপ্রিল 2006-এ। শেখ হাসিনাকে নিয়ে কোনো কাভার স্টোরি টাইম করেনি। নোবেল প্রাইজ প্রাপ্তির লক্ষ্যে শেখ হাসিনার পক্ষে যেমন লবিংয়ে চলছে, টাইমের কাভার স্টোরি তাকে নিয়ে করার জন্য তেমন কোনো লবিং চলছে না, সেটা জানা যায়নি। বাংলাদেশ 2011-র জন্য এই ধরনের একটি সম্মান প্রাপককে বা কারা হতে পারেন? আপনি কিভাবে 2011-কে চিহ্নিত করবেন? 2011 ছিল কিসের বছর? আওয়ামী সরকার কর্তৃক অর্থনৈতিক মিসম্যানেজমেন্টের বছর, আওয়ামী সরকার কর্তৃক দলীয় স্বার্থসিদ্ধিতে বিচার বিভাগকে ব্যবহারের বছর, বিরোধী দলগুলোর রোড মার্চ সহ বিভিন্ন প্রতিবাদের বছর, অথবা বাংলাদেশে ইন্ডিয়ান আধিপত্য মজবুত করার বছর। জানি না টাইম সম্পাদকীয় মণ্ডলী কি রায় দিতেন।
তবে আমার বিশ্বাস বাংলাদেশের অধিকাংশ সচেতন মানুষ রায় দেবেন 2011 ছিল ইন্ডিয়ান আধিপত্য মজবুত করার বছর। কারণ আওয়ামী সরকারের বিদায় ঘটলে নতুন সরকার হয়তো ভালো ইকোনমিক ম্যানেজমেন্ট দিতে পারবে। আওয়ামী সরকারের বিদায় ঘটলে নতুন সরকার হয়তো বিচার বিভাগকে সৎ ও সুস্থ করতে পারবে ও সেই উদ্দেশ্যে সংবিধান সংশোধন করতে পারবে। কিন্তু 2011-তে বাংলাদেশে প্রতিষ্ঠিত ইন্ডিয়ার ট্রানজিট সুবিধা এবং ইন্ডিয়াতে ঘোষিত টিপাই মুখ বাঁধ প্রকল্পের নেতিবাচক প্রভাব থেকে সহজে বাংলাদেশে ভবিষ্যতের প্রজন্ম মুক্ত হতে পারবে না। আওয়ামী লীগের নেতারা বলেছেন দেশ বিক্রি হয়নি, দেশ বিক্রি করা যায় না। তারা ঠিকই বলেছেন। আসলে দেশ বিনামূল্যে দেয়া হয়েছে এবং এভাবেই দেশ যে দেয়া যায় তার প্রমাণ বহন করেছে 2011-তে ঘটে যাওয়া ঘটনাগুলো। ট্রানজিট নিয়ে মিথ্যাচার। 1. আশুগঞ্জ পর্যন্ত জলপথে ইন্ডিয়ান মালামাল আগেই আসছিল। 2010-এ নতুন দিল্লিতে শেখ হাসিনা যে 50 দফা চুক্তি করে এসেছিলেন তার ভিত্তিতেই 2011-তে শুরু হয় আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত স্থলপথে ইন্ডিয়াকে ট্রানজিট সুবিধা দান। সেপ্টেম্বর 2011-র প্রথম সপ্তাহে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর ঢাকা সফর পর্যন্ত আওয়ামী মন্ত্রী ও নেতারা উঁচু স্বরে দাবি করে আসছিলেন বাংলাদেশ কোনো ট্রানজিট ফ্যাসিলিটি ইন্ডিয়াকে দেয়নি। তারা এটাও বলেছিলেন তিস্তার পানি পেলে তার বিনিময়ে ট্রানজিট দেওয়া হবে। এই প্রস্তাবের প্রচারক বৃন্দ মিথ্যাবাদী প্রমাণিত হয়েছেন। বস্তুত মনমোহন সিং আসার আগেই স্থল ও ট্রানজিট ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল। আমি নিজে সেপ্টেম্বর মাসে আশুগঞ্জ আখাউড়া গিয়ে এই ভয়াবহ সত্যতা উপলব্ধি করি এবং দৈনিক নয়া দিগন্তে এ বিষয়ে একটা সুদীর্ঘ রিপোর্ট করি নেড়ে কুকুরের মাধ্যমে। থ্যাংক ইউ নেড়ি কুকুর। আমি ছবি সহ পাঠকদের জানাতে পারি আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলপথে অন্তত পক্ষে 16টি কালভার্টের পাশে বালি ও সিমেন্টের বস্তা ফেলে পানি প্রবাহ বন্ধ করা হয়েছে এবং সেখান দিয়ে 130 চাকা বিশিষ্ট ইন্ডিয়ান আর্টিকুলেট ট্রাক অতিকায় সাইজের কার্গো নিয়ে গিয়েছে ত্রিপুরায় নির্মিতব্য পালা টানা বিদ্যুতের কেন্দ্রের জন্য। ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়াতে তিতাস নদীর দুটি অংশে একইভাবে ট্রাক চলাচল করলেও এই পর্যায়ে তিতাস প্রতিরোধ করে ইন্ডিয়ান ট্রাকের সম্মুখে অংশ তিতাস ডুবে যাওয়ার উপক্রম হয়। তখন ইন্ডিয়ানরা প্রায় 60টি অতিকায় কার্গো বাংলাদেশে রেখে দিতে বাধ্য হয়। ট্রানজিট সাময়িকভাবে বন্ধ হয়। এই কার্গো ইন্ডিয়ানকে অবশ্যই নিতে হবে ত্রিপুরাতে, নইলে ওই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্ভব হবে না। ধারণা করা হচ্ছে এই শীতে যখন তিতাস ঘনস্রোতা হয়ে যাবে তখন এসব কার্গো নিয়ে যাওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ট্রানজিট সুবিধা দেওয়ার ফলে এখন পর্যন্ত বাংলাদেশ কি পেয়েছে? উত্তর কিছুই না, নট আ সিঙ্গেল ডলার। সিপিডির ইকোনমিস্ট রহমান সাহেব বলেছেন ট্রানজিট দিলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে 21/1/2009। তার কথা মিথ্যা প্রমাণিত হচ্ছে। কিন্তু রেহমান সুবহান লজ্জিত নন, অনুতপ্ত নন, বরং আজ 30/12/2011 সকালে সিপিডি, প্রথম আলো, দি ডেইলি স্টার ও আইন শালীল কেন্দ্র আয়োজিত বাংলাদেশ স্বাধীনতার 40তম বার্ষিকী উপলক্ষে রেহমান সোবহান ইংরেজিতে দীর্ঘ প্রায় 7000 শব্দ বিশিষ্ট কি নোট ভাষণ দিয়েছেন। তাতে ইন্ডিয়া সম্পর্কে তিনি নিজেকে অতি অল্প কথা ও অস্পষ্টতার আড়ালে রেখেছেন। তিনি মাত্র 120টি শব্দে ইন্ডিয়া বাংলাদেশে তার বিষয়ে বক্তব্য রেখেছেন। India is not only one of our major trading partners but also an upper referring to Bangladesh as the source of 58 of our principal rivers. Given Bangladesh India's centric geography, our increasing economic links and the extraordinary economic opportunities becoming available to Bangladesh now that India has, after all these years, finally proved us with duty-free access for our exports. We need to develop a strategic version for defining our relations with India. This relationship is too important to be kept hostage to the satisfying strands of our party politics. Designing such a strategy demands a process of public consultation and would eventually never to be backed by all political parties so that India-Bangladesh relations are addressed as a national rather than a party issue. অর্থাৎ ইন্ডিয়া শুধু যে আমাদের প্রধান ট্রেডিং পার্টনারদের অন্যতম তা নয়, বাংলাদেশে প্রবাহিত 58টি নদীর পানির উৎস মুখেও তাদের অবস্থান।
বাংলাদেশের ভূগোল ইন্ডিয়া কেন্দ্রিক। ইন্ডিয়ার সঙ্গে আমাদের অর্থনৈতিক সংযোগ বাড়ছে, এখন আরও সুযোগ বাংলাদেশে বাড়ছে, কারণ এত বছর পরে ইন্ডিয়া আমাদের রপ্তানিকে বিনা শুল্কের সুবিধা দিয়েছে। তাই আমাদের প্রয়োজন ইন্ডিয়ার সঙ্গে সম্পর্কিত সংজ্ঞায়িত করার জন্য একটি স্ট্র্যাটেজিক ভিশন বা সুদূরপ্রসারী কৌশলী পরিকল্পনা। পরিবর্তনশীল দলীয় রাজনীতিতে এই দুই দেশের সম্পর্ক সীমাবদ্ধ করা চলবে না। এই দুই দেশের পারস্পরিক সম্পর্ক ডিজাইন করতে হলে পাবলিকের সঙ্গে আলোচনা করতে হবে এবং পরিশেষে সকল রাজনৈতিক দলের সমর্থন পেতে হবে। ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ককে দলীয় ইস্যুর ভিত্তিতে নয়, একটি রাজনৈতিক ইস্যু রূপে বিবেচনা করতে হবে। বিধ্বস্ত দেশ, বিপন্ন মানুষ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।